গল্প সন্ধানের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুকে নমস্কার জানিয়ে আজকের গল্প পাঠ আরম্ভ করব। আজকের গল্প কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সুখ নীর। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল গল্প সন্ধানীকে আপনারা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেল গল্প সন্ধানীকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। শুরু করছি আজকের গল্প সুখ নীর। গোলাকার কক্ষপথে পৃথিবী চক্রাকারে একটা নির্দিষ্ট গতিতে সূর্যকে প্রদক্ষিণ করিয়া চলিয়াছে। দিনের পর পৃথিবীর বুকে আসে রাত্রি, গ্রীষ্মের পর আসে বর্ষা। মোট কথা একটা সুনিয়ন্ত্রিত শৃঙ্খলা সেখানে বিরাজমান। আকস্মিকতার স্থান সেখানে নাই, কিন্তু পৃথিবীর বুকের মধ্যে আর একটি চক্র অহরহ আবর্তিত হইতেছে, যাহার গতি যেমন অনির্দিষ্ট, আকস্মিকতার সংস্থান তাহার মধ্যে তেমনই অভিনব। এই আকস্মিকতার আঘাত যেমন প্রচণ্ড, বৈচিত্র্যও তেমন প্রচুর। এ চক্র মানুষের ভাগ্য চক্র। আঙ্কিক নিয়মে এ চক্রের গতিবিধি নিয়ন্ত্রিত নয়। নতুবা সনকা ও মণিমালার 4 বৎসরের মধ্যে দেখা হইবার কথা নয়, এবং হিসাব নিকাশ অনুযায়ী কলিকাতাও দেখা হইবার স্থান হইতে পারে না। কিন্তু কলিকাতার এক রঙ্গালয়ের প্রেক্ষাগৃহে তাহাদের উভয়ের দেখা হইয়া গেল। সনকা যাত্রা আরম্ভ করিয়াছিল পৃথিবীর পূর্ব দিগন্ত লক্ষ্য করিয়া, আর মণিমালা চলিয়াছিল পশ্চিম মুখে। সনকার স্বামী রেঙ্গুনে ব্যবসা করিতেন। বিবাহের পরই সনকা স্বামীর সঙ্গে রেঙ্গুন চলিয়া গেল। সনকা সেদিন মণিমালার গলা ধরিয়া কাঁদিয়া বলিয়াছিল, আর জীবনে হয়তো দেখা হবে না বকুল। মণিমালাও অঝরঝরে কাঁদিয়াছিল। সনকার বিবাহের মাস 8 পরে মণি যাত্রা আরম্ভ করিল। তাহার স্বামী তখন সদ্য লাহোর কলেজে অধ্যাপকের পদ পাইয়াছেন। বিবাহের 3 দিন পরই তিনি মণিমালাকে সঙ্গে লইয়া লাহোর অভিমুখে যাত্রা করিলেন। মণিমালার সেদিন সনকার মাকে প্রণাম করিবার সময় সনকার জন্য কাঁদিয়াছিল, বলিয়াছিল, আর বোধহয় বকুলের সঙ্গে দেখা হবে না। কাঁদিবার যে কথা! 3 বৎসর বয়সে তাহারা বকুল পাতাইয়াছিল। তাহার পর প্রতিদিন উদয়াস্ত তাহারা দুইজনে একসঙ্গে হাসিয়াছে, কাঁদিয়াছে, আড়ি করিয়াছে, ভাব করিয়াছে, বরপ্রীতির সঙ্গে সঙ্গে কত জল্পনা কল্পনা করিয়াছে। জীবনে বিচ্ছেদ হইলে দুইজনে জল বিনা মিনের মতো বাঁচিবে না, এমন কথাও বলিয়াছে। বাংলার অত্যন্ত সাধারণ এক পল্লীগ্রামে পাশাপাশি বাড়ির মেয়ে 2 বাড়ির সম্মুখের একটি খোলা জায়গায় যে বকুল গাছটি আছে, তাহার তলে আসিয়া খেলাঘর পাতিত। কোনোদিন হয়তো মা ও মেয়ে, কোনোদিন হয়তো শাশুড়ি ও বউ, কোনোদিন হয়তো বর ও কনে, কোনোদিন বা পরস্পরকে মারিয়া ধরিয়া দুইজনে কাঁদিতে কাঁদিতে বাড়ি ফিরিত। একদিন দুইজনেরই জননীদ্বয় একই মুহূর্তে বাড়ি হইতে বাহির হইয়া আপন আপন মেয়েকে খাওয়ার সময় ধরিয়া লইয়া যাইতে আসিয়াছিলেন। মেয়ে 2টি সেদিন সাজিয়াছিল বড় বউ আর ছোট বউ। দুজনেই আবক্ষ ঘোমটা টানিয়া নির্বাক হইয়া বসিয়াছিল। 2 জননী পরস্পরের মুখের দিকে চাহিয়া ফিক করিয়া হাসিয়া ফেলিয়াছিলেন। তারপর একজনা জিজ্ঞাসা করিলেন, ও কে তোমার? ও বলো বউ। কথ্যত বউ। অকস্মাৎ 2 জননীর মধ্যে একজনের মাথায় কি খেলিয়া গেল। তিনি আপন মেয়েকে বলিলেন, না, তুমি ওকে বলবে বকুল। বকুল তলায় তোমাদের দুজনের ভাগ, তোমরা দুজনে দুজনের বকুল। অপর জননী সঙ্গে সঙ্গে অত্যন্ত পুলকিত হইয়া বলিলেন, বেশ বলেছ ভাই, বেশ বলেছ, ভারী সুন্দর হবে। সনকা বলো, মণিকে বলো বকুল। সনকা মায়ের মুখে দেখে চাহিয়া প্রশ্ন করিল, মণি তোমার বকুল হয়, বলো তো বকুল বকুল। মণিকে আর শিখায় দিতে হইল না। সনকার শিক্ষা হইতে তাহার শিক্ষা হইয়া গিয়াছিল। সেও বলিল, বকুল। সন্ধ্যায় মণিদের বাড়ির ঝি থালায় মিষ্টান্ন, রঙিন কাপড় এবং বকুল ফুলের মালা লইয়া সনকাদের বাড়ি তত্ত্ব লইয়া আসিল। পরদিন প্রাতঃকালেই মণিদের বাড়ি মণির বকুলের তত্ত্ব আসিয়া পৌঁছিয়া গেল।
তারপর নিবিড় অন্তরঙ্গতার মধ্যে দুটি সখী ধীরে ধীরে বাড়িয়া উঠিতেছিল। কৈশোরের প্রারম্ভে দুইজনে গোপনে পরামর্শ করিত, আমাদের ভাই দুজনের বিয়ে কিন্তু এক বাড়িতে হওয়া চাই, এক বাড়িতে দুই ভাইয়ের সঙ্গে। মণি বলিত, না ভাই, এক মায়ের দুই ছেলে হলে হবে না, দুই খুড়তো জেঠতো ভাই। দেখিস নি আমার মেজদা আর মেজো খুড়ির ছেলে শেষদার কেমন ভাব, ওদের বউদের কেমন ভাব দেখেছিস তো? এ ওকে বলে তুই, ও ওকে বলে তুই। সনকা পুলকিত হয়ে বলল, হ্যাঁ ভাই, কিন্তু সে আকাঙ্ক্ষা তাহাদের পূর্ণ হইল না। ভাগ্যচক্রে চক্রান্তে অত্যন্ত অপ্রত্যাশিতভাবে অকস্মাৎ একদিন সনকার বিবাহ হইয়া গেল। পাত্রটি এই গ্রামেরই ভাগিনীয়। বাল্যকালে এই ছেলেটির নাম করিতেও লোকে শিহরিয়া উঠিত। 15-16 বৎসর বয়সে একদিন সে স্কুলের শিক্ষকদের অত্যাচারে জর্জরিত হইয়া একজন শিক্ষককে নির্দয়ভাবে প্রহার করিয়া দেশ হইতে অন্তর্হিত হইয়া গেল। তারপর কেমন করিয়া সুদূর ব্রহ্মদেশে গিয়া হাজির হয় সে কথা এখন অবান্তর। সেখানে সে প্রথমে আরম্ভ করে এক বাঙালি বাবুর ঘরে পাচক ব্রাহ্মণের কাজ, তারপর হয় সে ফেরিওয়ালা, তারপর হয় দোকানদার। ক্রমে কয়লার ডিপো, কাঠের গোলা, পুরাতন লোহা লক্কর লইয়া নাড়াচাড়া করিতে করিতে সে একজন বিশিষ্ট ব্যবসায়ী হইয়া উঠিল। তারপর দীর্ঘকাল পরে অকস্মাৎ একদিন সে হ্যাট কোট প্যান্ট পরিয়া প্রচুর ব্যাংক ব্যালেন্সের হিসাব লইয়া দেশে ফিরিয়া আসিল। সমগ্র দেশটা তাহার প্রশংসায় হইয়া উঠিল পঞ্চমুখ। দূর দূরান্তরের আত্মীয় স্বজনেরা মিলিত করিয়া পরম আবেগপূর্ণ ভাষায় তাহাকে দীর্ঘদিন না দেখার বেদনা জানাইয়া একবার দেখা দিতে, পদধূলি দিতে আমন্ত্রণ জানাইল। সেইরূপ একটা নিমন্ত্রণ রক্ষা করিতে সে একদিন এই গ্রামটিতে মাতুলালয়ে আপনার নতুন মোটর হাঁকাইয়া আসিয়া হাজির হইল। কিন্তু লোকে বলিল তাহাকে টানিয়া আনিল সনকার অতি প্রসন্ন ভাগ্য দেবতা, ভাগ্যচক্রের খেয়ালি পরিচালক। কারণ সে সনকাকে দেখিয়া মুগ্ধ হইয়া গেল এবং বিনা পণেই নিজে উপযাজক হইয়া বিবাহ করিয়া ফেলিল। কিন্তু আশ্চর্যের কথা, পাত্রটির খুড়তো কি জ্যাঠতো সমবয়সী ভাই না থাকিলেও সনকা বিন্দুমাত্র আপত্তি করিল না। অত্যন্ত পুলকিত চিত্তে আপনার ভাগ্যকে অভিনন্দিত করিয়া সে হরেন্দ্রের হাতে হাত মিলাইয়া আত্মসমর্পণ করিল। মণিমালাও কোনো অভিমান করিল না, সে বরকে নানা কৌতুক রহস্যে বিব্রত করিয়া তুলিল। হরেন্দ্র কয়েকদিন পরই সনকাকে লইয়া চলিয়া গেল রেঙ্গুন। মাস 8 পর মণিমালারও বিবাহ হইয়া গেল। পূর্বেই বলিয়াছি, পাত্রটি তখন লাহোর কলেজে সদ্য সদ্য অধ্যাপকের পদ পাইয়াছে। মনীষ নামকরা কৃতি ছাত্র। মণিমালার বাপ অনেক খুঁজিয়া পাতিয়া মনীষের মতো পাত্র সন্ধান করিয়াছিলেন। বিবাহের পরই 3 দিনের দিন মনীষের সহিত চলিয়া গেল লাহোর। তারপর 4 বৎসর পর অকস্মাৎ দুজনেরই আবার দেখা হইয়া গেল কলিকাতার রঙ্গমঞ্চের প্রেক্ষাগৃহে। সেদিন নতুন নাটক মণিহারের উদ্বোধন রজনী। সনকা আসিয়া মেয়েদের বসিবার জায়গায় প্রথম শ্রেণীতে আসন গ্রহণ করিল। সনকা বেশ একটু মোটা হইয়াছে। পরনে তাহার বেনারসি শাড়ি, হাতে 1 হাত জড়োয়া চুড়ি, গলায় হীরার কণ্ঠি উজ্জ্বল আলোকের প্রতিভাতিতে ঝকঝক করিতেছে। সঙ্গে পান ভরা মস্ত এক রূপার বাক্স। থিয়েটারের ঝিটা তাহার সঙ্গে সঙ্গে আসিয়া তাড়াতাড়ি বসিবার আসনখানি ঝাড়িয়া দিয়া বলিল, আমি আজ ঠিক জানতুম যে মা যা আসবেন। সনকা হাসিয়া বলিল, তুমি একটা কাজ করো দেখি, আমাদের গাড়িটা চেনো তো? গিয়ে সাহেবকে বলে দাও থিয়েটার ভাঙবার আগেই যেন আসেন, আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। ঝি তাড়াতাড়ি সনকার আদেশ প্রতিপালন করিবার জন্য ছুটিল। নিচে প্রেক্ষাগৃহে ভিড় জমিয়া গিয়াছে। যাইবে না কেন? মণিহারের লেখক যে নামকরা লেখক, বিদ্বান ব্যক্তি, মেয়েদের আসনেও যথেষ্ট ভিড়। প্রথম শ্রেণীতে সনকা লক্ষ্য করিল কতগুলি মাত্র মহিলা বসিয়া আছেন। সহসা সে লক্ষ্য করিল ওপাশ হইতে একটি বেশ ফ্যাশন দুরস্ত মেয়ে ঘন ঘন তাকাইয়া তাকাইয়া দেখিতেছে। মেয়েটি দেখিতে বেশ এবং বেশভূষা প্রসাধনে বেশ একটু আধুনিকতা ফুটিয়া উঠিয়াছে। সনকা মুখ ফিরাইয়াও হাতে জড়োয়া চুড়িগুলি বেশ করিয়া বাহির করিয়া দিল। কিছুক্ষণ পর আবার একবার মুখ ফিরাইয়া দেখিল মেয়েটি তাহাকে দেখিতেছে। এবার সনকার মনে হলো এ যেন চেনা মুখ। তবুও সনকার তাহাকে ভালো লাগিল না।
উহারা ওই আড়ম্বরহীন অথচ বৈশিষ্ট্যযুক্ত বেশভূষা তাহার এই ঐশ্বর্যময়ী দেহসজ্জাকে যেন ব্যঙ্গ করিতেছে। মেয়েটির দৃষ্টির মধ্যেও যেন কৌতুক রহিয়াছে বলিয়া মনে হইল। সনকা ভ্রুকুঞ্চিত করিয়া বেশ একটু রূঢ়ভাবে বলিল, কি দেখছেন এমন করে আমার দিকে তাকিয়ে? মেয়েটি এবার উঠিয়া আসিয়া সনকার পাশের আসনটা দখল করিয়া বসিয়া বলিল, আপনাকে, আপনার গয়না নয়। সনকা মনে মনে রাগিয়া আগুন হইয়া উঠিল, কিন্তু এ প্রকাশ্য আসরে সেটুকু বাধ্য হইয়া গোপন করিয়া বলিল, কথামালার একটা গল্প মনে পড়ে গেল আমার। সেই একটা শেয়াল বলেছিল না, আঙুর টক। মেয়েটি সনকার বাক্যবিষ গায়ে মাখিল না, বেশ হাসি মুখে বলিল, আপনাকে আমার ভারী ভালো লাগছে। কিছু পাতাতে ইচ্ছা করছে ভাই। বেশ তো, কি পাতাবেন? চোখের বালি? না ভাই, বেশ মিষ্টি কিছু, ধরুন বকুল। সনকা এবার বিস্ফারিত নেত্রে তাহার মুখের দিকে চাহিল। মেয়েটি আবার বলিল, কিংবা আজ মণিহার দেখতে এসেছি, মণিমালা পাতায় দুজনে। সনকা হাহা করিয়া হাসিয়া তাকে বুকে টানিয়া লইয়া বলল, মর মর, তুই মর, এত রঙ্গ তুই করতে পারিস? মণি বলিল, আর তুই মুটকি আরো খানিকটা মোটা হ, তবেই আরো চিনতে পারবো। সনকা মনের পুলকে হাহা করিয়া হাসিয়া যেন ভাঙিয়া পড়িল। মনে বলিল, তবু আমি তোকে চিনতে পেরেছিলাম, কিন্তু ভাবছিলাম বকুল এখানে কেমন করে আসবে? তারা থাকে রেঙ্গুনে। তারপর কবে এলি এখানে বলতো? সনকা চোখ বিস্ফারিত করিয়া বলল, কবে মানে? আমরা তো এখন কলকাতাতে, এখানেই বাড়ি করেছি, এখানেই এখন ওর অফিস। 8 মাস হয়ে গেল আমাদের এখানে আসা। 8 মাস? মণিমালার বিস্ময়ে যেন অন্ত ছিল না। সনক এবার প্রশ্ন করিল, আমারও চেনা চেনা মনে হচ্ছিল, কিন্তু লাহোরের পণ্ডিত পণ্ডিতানি এখানে কেমন করে আসবেন ভেবেই পাই না। মণি বলিল, হুমা, আমরাও যে 1 বছরের ওপর এখানে এসেছি। পণ্ডিত মশাই না কি বললি? তিনি যে এখন এখানে পণ্ডিতি করছেন। বলিস কি? বাসা কোথায় লো? বালিগঞ্জে। বালিগঞ্জে? ওমা, আমি যাবো কোথায় গো? ও ননুকি, আমার বাড়িও যে বালিগঞ্জে। মণি এবার বলিয়া উঠিল, এবার আমি বলছি তুই মর মর মর, তুই পোড়ার মুখেই তো চিঠি লেখা বন্ধ করেছিস। সনকা কথাটা এড়াইয়া গিয়া বলিল, যাকে মরুগে, কি বলে যে সেই গতস্য সূচনা নাস্তি, দেখা তো হলো। ভাগ্যে আজ তুই থিয়েটার দেখতে এসেছিলি। আমি তো প্রায় আসি, একটা বই আমার 2বার 3বার দেখা যায়। মনে বলিল, আমিও তো আসি মাঝে মাঝে, কিন্তু আশ্চর্য, এতদিন দেখা হয়নি। সনক এবার বলিল, তোমার পণ্ডিতজি কই? দেখা না ভাই, কেমন হলো পণ্ডিতজি তোর, বল, আমি তো দেখিনি। মনে বলিল, নেই, এখন নিচে, দাঁড়া, থিয়েটার আরম্ভ হোক, দেখাবো। সনকা প্রশ্ন করিল, কেমন ভালো আসিলে তোকে, প্রতাপের মতো না চন্দ্রশেখরের মতো? ওদের কারো মতোই না, তবে বেশ সলজ্জ অথচ গৌরবের সহিত মনে বলিল, সে বলিস নে ভাই, মালা মালা করেই পণ্ডিতজি আমার পাগল। মণিমালা আর ফুলের মালা, ঘরে মণিমালা আর বাইরে ফুলের মালা। বলিস কিলো, বাইরের ফুলের মালা কিলো? কার কাছ থেকে ফুলের মালা নেয় তুই ছাড়া? যে দেয়। এখন তোর কথা বল, তোর তিনি কই? সনকা বলিল, তার কথা আর বলিস নে, তিনি আবার সাহেব, তবে ধারা ওই এক, শুধু সোনা সোনা আর সোনা। আমার নাম দিয়েছে সোনা, আর বাইরে দিনরাত্রি সোনা টাকা নোট এই কুড়িয়ে বেড়াচ্ছে। আশ্চর্য মানুষ ভাই, যদি কোনোদিন কিছুতে মন খারাপ হলো, হয়তো মুখ নামিয়ে আছি, সন্ধ্যার সময় একখানা গয়না এনে হাজি। যদি বলি, ও কেন? উত্তর হলো, মুখ ভার করেছিলে যে। পুলকিত তৃপ্তির হাসিতে সনকার মুখ উজ্জ্বল হইয়া উঠিল। মণি একটা দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল,
কই ভাই, তোর সাহেব কই? সনকা খিলখিল করিয়া হাসিয়া বলিল, সাহেব লোকে আবার বাংলা থিয়েটার দেখে? বললাম যে আশ্চর্য মানুষ। বলে কি, হ্যাঁ ওর আবিস আবার দেখে? কিছু তো আসে না ভাই, আমি থিয়েটার দেখতে আসি, আমায় নামিয়ে দিয়ে সাহেব হয় ইংরেজি বই দেখতে যায়, নয়তো কোনো বন্ধু, তাও অধিকাংশ সাহেব তাদের ওখানে যায়। আবার ঠিক থিয়েটার ভাঙবার আগেই গাড়ি নিয়ে এসে হাজির হয়। আজ আমায় নামিয়ে দিয়ে কোন সাহেবের ওখানে গেল, সেই শেষ হবার সময় আসবে আবার। মনি এবার প্রশ্ন করিল, ছেলে পেলে কি তোর? তোর? আমার? মণিমালা নায়ের ভঙ্গিতে ঘাড় নাড়িল। হয়নি এখনো? না। তোর? দুটি হয়ে মারা গেছে। সনকা এতক্ষণ একটা দীর্ঘশ্বাস ফেলিল। ওদিকে ধীরে ধীরে রঙ্গমঞ্চে যবনিকা অপসারিত হইতেছিল। পাদপ্রদীপগুলি তখন সারি সারি জ্বলিয়া উঠিতেছে। দর্শক মণ্ডলী আপন আপন স্থানে একে একে আসন গ্রহণ করিতেছিল। সনকা বলিল, এই ভদ্রলোকের লেখা আমার এত ভালো লাগে ভাই, কি বলবো তোকে। মনি একটু হাসিল। যবনিকা সম্পূর্ণ অপসারিত হইতেই রঙ্গমঞ্চের উপর একজন বিশিষ্ট ব্যক্তি আসিয়া সবিনয়ে অভিবাদন করিয়া বলিলেন, অভিনয় আরম্ভ হইবার পূর্বে একটি বিশেষ কর্তব্য আমরা আজ পালন করব, তারপর অভিনয় আরম্ভ হবে। সে কর্তব্য মাত্র আমাদের, অর্থাৎ রঙ্গালয়ের কর্তৃপক্ষ এবং অভিনেতাদেরই নয়, সে কর্তব্যে আপনাদেরও দায়িত্ব আছে। আজ আমরা আমাদের বঙ্গরঙ্গালয়ে প্রতিভাবান নাট্যকার অধ্যাপক শ্রীযুক্ত মনীষ মুখোপাধ্যায় মহাশয়কে সম্মান প্রদর্শন করব। শ্রীযুক্ত মনীষবাবুর প্রতিভার পরিচয় আপনাদের মতো নাট্যমোদীদের কাছে দিতে যাওয়া বাহুল্য, তবুও বলবো, তার প্রথম নাটক অরুণালোক আমাদের নাট্যজগতে সত্য সত্যই অরুণালোক। আজ আবার তাহার নতুন নাটক মণিহার অভিনীত হবে। আশা করি মণিহার বঙ্গবাণীর কণ্ঠে মণিহার রূপে শোভা পাবে। সমস্ত দর্শক মণ্ডলী আনন্দে করতালি দিয়া উঠিল। তারপর নাট্যকার অধ্যাপক মনীষ মুখোপাধ্যায় আসিয়া দর্শক মণ্ডলীকে অভিবাদন করিতেই পুনরায় করতালি ধ্বনিতে প্রেক্ষাগৃহ মুখরিত হইয়া উঠিল। রঙ্গমঞ্চের কর্তৃপক্ষ অধ্যাপক মুখোপাধ্যায়ের কণ্ঠে মালা পরাইয়া দিলেন। দর্শক মণ্ডলীর মধ্য হইতে কয়জন মাল্যদানে নাট্যকারকে অভিনন্দিত করিল। সনকা মুগ্ধ হইয়া দেখিতেছিল। মনি মৃদু হাসিয়া বলিল, দেখলি কি ফুলের মালা কুড়োনোর ধুম? বলেছিলাম না, মণিমালা আর ফুলের মালা, এই হলো পণ্ডিতজির বাতিক। বিস্ময়ে অভিভূত হইয়া সনকা এবার প্রশ্ন করিল, উনিই তোর বর? গৌরবের হাসি হাসিয়া বলিল, উনিই আমার পণ্ডিতজি। মনি আবার হাসিয়া বলিল, বাতিকের কথা আর বলিস নে ভাই, কোনোদিন সন্ধ্যাতে যদি মানুষ বাড়িতে দুদণ্ড স্থির থাকলো, আজ এখানে সভা, কাল ওখানে থিয়েটার, পরশুদিন কোনো জায়গায় অভিনন্দন, আর ফিরে এসে ঘুমন্ত আমাকে ঠেলে তুলে ফুলের মালার বোঝা গলায় চাপিয়ে দেবে। সনকা কোনো উত্তর দিল না, সে রঙ্গমঞ্চের দিকে চাহিয়াছিল। আবার ধীরে ধীরে রঙ্গমঞ্চে যবনিকা অপসারিত হইতেছিল। অকস্মাৎ সাদা আলো নিবিয়া প্রগাঢ় নীলবর্ণের আলোকধারায় স্নান করিয়া রঙ্গমঞ্চের মধ্যে বিচিত্র দৃশ্য আত্মপ্রকাশ করিল। অভিনয় আরম্ভ হইল। প্রথম অঙ্ক শেষে সনকা হাসিয়া বলিল, পণ্ডিতজিকে আমার প্রণাম জানাস ভাই। উফ, কত বড় বিদ্বান লোক। মনি হাসিয়া বলিল, বলিস কি, প্রণাম? সে তুই নিজে জানাস ভাই। সনকা বলিল, বেশ, কবে আমার ওখানে আসছিস বল? আমার আগে বিয়ে হয়েছে, ঘর আমার আগে, সুতরাং আমার বাড়ি নেমন্তন্ন আগে রাখতে হবে। মনি বলিল, দাঁড়া ভাই, পণ্ডিতজির আবার অবসর দেখতে হবে তো, সভা সমিতি থাকলে তো হবে না। সনকা অকস্মাৎ হাসিয়া বলিল, এদের দুজনের কিন্তু বেশ মিলবে। একজন বলবেন
কয়লার দরজা চড়েছে আজ, বুঝলেন? উনি বলবেন, রবিবাবু সেই কবিতাটা পড়েছেন আপনি? ঝিটা আসিয়া বলিল, কই গো বড়মা, আজ যে আপনার কিছু অর্ডার হলো নি, কি আনবো বলুন? সনকা বরাত করিল চাও কিছু খাবারের। সনকা খাবার তুলিয়া মনির পাতে দিতেছিল, হাত নাড়াচাড়ার সঙ্গে সঙ্গে হাতে চুড়িগুলি হইতে আলোক প্রতিচ্ছটা চারিদিকে জলকণার মতো ছড়াইয়া পড়িতেছিল। মণি প্রশ্ন করিল, চুড়িতে তোর কি পাথর ভাই বকুল? সনকা বলিল, হিরে। বলিস কেন? গয়না গয়না একটা বাতি, কত টাকা যে গয়নাতে বন্ধ হয়ে রয়েছে তার হিসেব নেই। আর একটা চক নে ভাই। মনে বলিল, না না ভাই, কিছু ভালো লাগছে না আমার, আর দিস নেই। পঞ্চম অঙ্কের শেষ হইতে তখনও কিছু বিলম্ব ছিল। ঝিটা আসিয়া সনকাকে ডাকিল, মা, বাবু গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনাকে। সনকা তখন নাটকের বিয়োগান্ত পরিণতির বেদনায় অভিভূত হইয়া ঝরঝর করিয়া কাঁদিতেছিল। সে বিরক্ত হইয়া বলিল, দাঁড়াতে বলগে, এখন খানিকটা দেরি আছে। ঝি চলিয়া গেল। সনকা আপন মনেই বলিল, এমন কাঠখোট্টা মানুষ তো দেখিনি আমি। বর্ষার মেঘাবৃত আকাশ অকস্মাৎ এতদিন ছিন্ন বিচ্ছিন্ন করিয়া যেমন শরতের প্রসন্ন স্বর্ণালোকে ধরিত্রী হাসিয়া ওঠে, ঠিক তেমন করিয়াই নাটকের সমস্ত বিয়োগ সম্ভাবনা ব্যর্থ করিয়া দিয়া অতি সুষ্ঠু এবং সহজভাবে মিলনান্ত হইয়া নাটক শেষ হইল। রাজকন্যা দৈত্যের গলায় মণিহার পরাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে যবনিকা নামিতে আরম্ভ করিল। সনকা উঠিয়া মুগ্ধচিত্তে মণিকে বলিল, সত্যি তোর পণ্ডিতজিকে আমার প্রণাম, একদিন আমার বাড়িতে আসতে হবে। মনে বলিল, বেশ। কথা বলিতে বলিতেই দুজনে নিচে নামিতেছিল। পথের উপর গাড়ি রাখিয়া অধীর আগ্রহে দাঁড়াইয়া হরেন্দ্র সাহেব সিগারেট টানিতেছিল। সনকা হাসিয়া বলিল, ওই যে আমার সাহেব, আয় আলাপ করিয়ে দি। সুদৃশ্য ঝকঝকে প্রচণ্ড মোটরখানার কাছে আসিয়া সনকা বলিল, শুনছেন মিস্টার চ্যাটার্জি? ভ্রুকুঞ্চিত করিয়া হরেন্দ্র বলিল, এসো এসো। শুনুন মশাই, আগে একে নমস্কার করুন, ইনি আমার বকুল, যিনি বাসর ঘরে আপনার, মনে পড়েছে, কর্ণ কি করে দিয়েছিল? মণিমালা হাসিল। হরেন্দ্র অত্যন্ত প্রীতির সহিত বলিল, নমস্কার নমস্কার, ভালো আছেন আপনি? আপনার সে কানমালা ভারী মিষ্টি, খুব মনে আছে আমার। এই যে তুমি এখানে। অধ্যাপক মনীশবাবু রাশিকৃত ফুলের মালা হাতে লইয়া মণির কাছে আসিয়া দাঁড়াইল। সনকা সপ্রশংস দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া রহিল। মণি বলিল, ইনি আমার সেই বকুল, আর বকুল ইনি আমার পণ্ডিতজি। মনীশবাবু সবিনয়ে নমস্কার করিয়া বলিল, বহু ভাগ্য আজ আমার, আপনার দর্শন পেলাম। মণি আবার বলিল, আর ইনি মিস্টার চ্যাটার্জি, আমার বকুলের বর। মনীশবাবু চ্যাটার্জির মুখের দিকে চাহিয়াই গম্ভীর হইয়া গেল। চ্যাটার্জি ক্রুদ্ধ দৃষ্টিতে মনীষের দিকে চাহিয়াছিল। সনকা মৃদুস্বরে স্বামীকে বলিল, সঙ্গের মতো দাঁড়িয়ে রইলে কেন, আলাপ করো না। মনীশবাবু তাড়াতাড়ি নমস্কার করিয়া বলিল, ভারী সুখী হলাম মিস্টার চ্যাটার্জি। হরেন্দ্র হাতখানা বাড়াইয়া দে বলিল, আচ্ছা আজ তাহলে আসি। সনকা গাড়িতে উঠিয়া বলিল, তাহলে আমাদের বাড়িতে একদিন আসতে হবে ভাই বকুল। নতুন গাড়িটা জলের ওপর নৌকার মতো যেন পিছলাইয়া চলিয়া গেল। মনীশবাবু একখানা ট্যাক্সি ডাকিয়া মণিকে লইয়া চড়িয়া বসিলেন। গাড়িতে উঠিয়া মণি বিরক্তিভাবে বলিল, উফ, ছি, আবার আজ তুমি খেয়েছ। মনীশবাবু তাড়াতাড়ি পকেট হইতে রুমাল বাহির করিয়া মুখ মুছিয়া বলিল, আমায় মাফ করো মণি, ও ওজনে আমায় কিছু বলো না। বলছি তো, মজলিসে, আসরে, থিয়েটারে শিল্পী এমন বিশিষ্ট লোকে স্বনির্বন্ধ অনুরোধ করে তো ঠেলতে পারি নে, আর ঠেলাটাও অভদ্রতা হয়। মণি চুপ করিয়া রহিল।
কিছুক্ষণ পর সে বলিয়া উঠিল, ভাগ্যবতী আমার বকুল। ধন ঐশ্বর্য, বাড়ি ঘর, গাড়ি গয়না কিছুরই অভাব নাই, অনুগত স্বামী। মনীষ হাসিয়া বলল, হ্যাঁ, অনুগত স্বামী? মণি ঈশ্বর তপ্ত স্বরে বলিল, হাসলে যে? জানো, বকুল মুখ ভার করলে সে পৃথিবী অন্ধকার দেখে। সঙ্গে সঙ্গে কোনো না কোনো গয়না সে এনে দেয়। ওর হাতের জড়োয়া চুড়িগুলো দেখেছো? আলো যেন ঠিকরে বেরুচ্ছে, সমস্তগুলো হিরে। মনীষ এবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, ওগুলো ওগুলো তোমার বকুলের দুর্ভাগ্য মণি। মণি অত্যন্ত বিরক্ত হয়ে বলিল, তোমার কথার ওই এক ধারা, ধন অলংকার কখনো দুর্ভাগ্য হয়? মনীষ বলিল, ধন অলংকার দুর্ভাগ্য নয়, কিন্তু তোমার বকুলের ভাগ্যে ওগুলো সত্যিই দুর্ভাগ্য। তোমার বকুলের স্বামী ওই মিস্টার চ্যাটার্জিকে আমি ভালো করে চিনি। থিয়েটারের অভিনেত্রী মহলে এবং কলিকাতার বিশিষ্ট পাড়ায় লোকটি পরম সম্মানিত ব্যক্তি। ওর প্রসাদ তারা অনেকেই পেয়েছেন। ভদ্রলোক এই যে সেদিন থিয়েটারেরই সুরমা বলে একটি সুন্দরী শক্তিশালিনী অভিনেত্রীকে থিয়েটার ছাড়িয়ে অর্থ বলে আয়ত্তাধীনা করেছেন। প্রতিদিন সন্ধ্যায় সেখানে খোঁজ করলেই ওকে পাওয়া যায়। মণি স্তম্ভিত হইয়া গেল। কিছুক্ষণ পর সে বলিল, কিন্তু বকুলকে দেখে তো তা মনে হলো না। স্বামীর কথা বলতে সে যে অজ্ঞান। মনীষ বলিল, হাসি দিয়ে দুঃখ ঢাকতে মানুষকে তো শেখাতে হয় না মনি, বিশেষ যেখানে মানুষ সে দুঃখের জন্য পরের কাছে খাটো হয়। কিংবা হয়তো সত্যি সত্যিই তোমার বকুল একথা জানেন না, দুর্ভাগিনী উনি। ধন অলংকারের মোহেই অন্ধ হয়ে আছেন, দেখতে পান না। মণি স্বামীর কাছে ঘেঁষে আসিয়া বলিল, উফ মাগো, দাঁড়াও, আমি বকুলকে বলছি। শিহরিয়া উঠিয়া মনীষ বলিল, না 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 মণি, এমন কাজ তুমি করো না। কেন তার সুখের ঘর ভেঙে দেবে, জীবনে অশান্তি এনে দেবে? মণিও শিহরিয়া উঠিয়া বলিল, তা সত্যি। বাড়ি পৌঁছিয়া সনকা হরেন্দ্রকে লইয়া বিব্রত হইয়া পড়িল। হরেন্দ্রের মদ্যপানের মাত্রা সেদিন অতিরিক্ত হইয়া গিয়াছিল। বিছানায় শোয়াইয়া দিয়া মাথায় অডিকলনের জল দিয়া হাওয়া করিতে করিতে সনকা ছলো ছলো চোখে বলিল, আমি এবার বিষ খেয়ে মরব। হরেন্দ্র ভেউ ভেউ করিয়া কাঁদিয়া উঠিল, বলিল, সোনা সোনামণি আমার, আমি তাহলে মরে যাব, সত্যি বলছি মরে যাব। সনকা বলিল, কেন তুমি ওগুলো খাও? হরেন্দ্র শুধু কাঁদিতেই থাকিল। না 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 সোনা, বিষ খেও না, মরে যেও না। সনকা আবার অডিকলনের জল মাথায় দিয়া ফ্যানটার গতিবেগ বাড়াইয়া দিল। পরদিন প্রাতঃকালে স্বামীর সহিত চা খাইতে বসিয়া সনকা বলিল, কাল কি কাণ্ডটা করেছ মনে করো দেখি, কেন তুমি ওগুলো খাও? হরেন্দ্র চায়ের কাপে চামচ নাড়িতে নাড়িতে বলিল, ও কথা তুমি বাদ দাও শোনা, জেনে শুনে তুমি বারবার এই কথা বলো, এই আমার দুঃখ। সাহেব শুভর সঙ্গে আমার কারবার, তারাই আমার বন্ধু, মদটা হলো তাদের চায়ের মতো, কাজেই না খেলে চলে না। সনকা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, সর্বসুখী দেখলাম আমার বকুলকে, বিদ্বান স্বামী, লোকের মুখে মুখে প্রশংসা, মনি বলতে বেচারা অজ্ঞান। হাহা করিয়া অট্টহাস্য হাসিয়া হরেন্দ্র সনকার কথা শেষাংশ ঢাকিয়া দিল। সনকা বিরক্তি ভরে বলিল, তুমি হাসছো কেন, পাগল হলে নাকি? হরেন্দ্র বলিল, আরে ওই লাট্টকা নাকি বলে ওই বেটা, আরে দূর দূর, বেটা পয়লা নম্বরের মাতাল আর চরিত্রহীন, থিয়েটারের অ্যাক্ট্রেসগুলোর ছিচারণের ছুঁচো। কিছুদিন আগে থিয়েটারের এই সুরমা বলে অ্যাক্ট্রেসকে নিয়ে যান ঢলাঢলি করলে, আরে রাম রাম। সনকা অবাক হইয়া স্বামীর দিকে চাহিয়া রহিল। হরেন্দ্র আবার বলিল,
আমাদেরই এক হার্ডওয়্যার মার্চেন্ট, সে লোকটা খুব পয়সাওয়ালা, সে মেয়েটাকে ছিনিয়ে নিয়ে এসছে। নইলে দেখতে ওটা এতদিন সেইখানেই দিনরাত পড়ে থাকতো। আমি জানবো কি করে? আমাকে বললে পুলিশের এক বড় সাহেব। ব্যাপারটা পুলিশের কানে উঠেছিল। বললে, চ্যাটার্জি, তোমাদের দেশের কি ব্যাপার? একজন প্রফেসর, নামজাদা লেখক, সে এমন ধারা মাতাল আর চরিত্রহীন। চে চে চে। আমি তো লজ্জায় মাথা হেঁট করে রইলুম। সনকা অনেকক্ষণ নীরবে বসিয়া থাকিয়া অবশেষে বলিল, কিন্তু বকুলকে দেখে তেমন তো কিছু বুঝতে পারলাম না। হরেন্দ্র বলিল, বেশ, সে হয়তো জানেই না। স্বামী বিদ্বান, নামজাদা লেখক, এতেই হয়তো সে ভুলে আছে। সনকা চুপ করিয়া রহিল। হরেন্দ্র বলিল, তা একরকম ভালো, না জেনে শান্তিতে আছে। সেও মন্দের ভালো, তুমি যেন বলে টলো না। সনকা বলিল, হ্যাঁ, সেও মন্দের ভালো। হরেন্দ্র টেলিফোনটা তুলিয়া ডাকিল, কে? ঘোষ কোম্পানি জুয়েলার্স? দেখুন, জড়োয়া ব্রোচ একখানা পাঠিয়ে দিন তো। হ্যাঁ, এই 10টার মধ্যে। অপরাহ্নে অধ্যাপক মনীশবাবু সাজসজ্জা করিতেছিল। কোথাও একটা সভা হইবে, সেখানে তাহাকে সভাপতিত্ব করিতে হইবে। মণিমালা নিজের হাতে কাপড় চাদর কোঁচাইয়া রাখিয়াছে। প্রত্যহই সে রাখে। মনীষ জামা গায়ে দিতে সে নিজে সযত্নে চাদরখানি তাহার গলায় তুলিয়া দিল। মনীষ তাহাকে সাদরে কাছে টানিয়া চুম্বন করিয়া বলিল, বলো, কি আনবো? বালা? মণি হাসিয়া উত্তর দিল, রাজকণ্ঠের মালা। এটুকু তাহাদের নিত্যকার অভিনয়। মনীষ বাহির হইতে গিয়া আকাশের দিকে চাহিয়া বলিল, উফ, ভয়ঙ্কর মেঘ করেছে। ছাতি আর বর্ষাতিটা নিতে হবে দেখছি। মণি তাড়াতাড়ি ছাতি ও বর্ষাতি আনিয়া দিল। মনীষ বাহির হইয়া গেল। মণি জানলায় বসিয়া আকাশের দিকে চাহিয়া রহিল। বালিগঞ্জের নির্জন পল্লী পথ প্রায় জনহীন। একটা তীব্র তীক্ষ্ণ শব্দে মোটরের হর্ন বাজিয়া উঠিল। মণি দৃষ্টি অবনমিত করিয়া দেখিল, প্রকাণ্ড নতুন ঝকঝকে মোটর একখানা দ্রুতবেগে চলিয়াছে। ঠিক সনকাদের মোটরটার মতো, তেমনি বড়। হর্নের শব্দও তেমনি, নতুনও বটে। হয়তো চ্যাটার্জি চলিয়াছে অভিসারে। অকস্মাৎ মনির মন বেদনায় ভরিয়া উঠিল। হায় বকুল, দুর্ভাগিনী বকুল! সে হয়তো নিশ্চিন্ত মনে ঘরে বসিয়া ঘুরাইয়া ফিরাইয়া জড়োয়া চুড়িগুলি দেখিতেছে। ঠিক সেই সময়ই সনকাও বসিয়া মনির কথা ভাবিতেছিল। চ্যাটার্জি বাড়িতে নাই। খিদিরপুরে কোন সাহেবের সঙ্গে একটা বড় ব্যবসার কথা আছে, সেখানে গিয়াছে। ফিরিতে রাত্রি হইবে। একা বসিয়া থাকিতে থাকিতে সেও দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ভাবিতেছিল, হায় দুর্ভাগিনী বকুল, তুই তো জানিস নে ভাই, কি কালকুট ভরা ফুলের মালা মনীষ নিত্য তোর গলায় পরাইয়া দেয়। তাহার চোখ ভরিয়া জল আসিল। আশ্চর্য, হঠাৎ যেন তাহার মন মনির দুর্ভাগ্যের কথা স্মরণ করিয়া খানিকটা তৃপ্তিতেও ভরিয়া উঠিল। অহেতুকী তৃপ্তি। আকাশে মেঘ ঘন হইয়া উঠিয়াছে। মণি মুখ বাঁকাইয়া সনকার আভরণ রাশিকে উপহাস করিয়া উঠিয়া দাঁড়াইল। বিছানা পাতিতে হইবে। এই বিছানা পাতা কাজটি সে নিজ হাতে করে। অপরের হাতে পাতা বিছানাতে শয়ন করিয়া তাহার তৃপ্তি হয় না। অকস্মাৎ তীব্র নীল আলোকে সারা আকাশ চির খাইয়া গেল। সঙ্গে সঙ্গে গুরু গুরু গর্জনে সমস্ত থরথর করিয়া কাঁপিয়া উঠিল। কোন উন্মাদ যেন নিষ্ঠুর অট্টহাসি হাসিতেছে। নমস্কার, আজকের মতো গল্প পাঠ এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন।